হাম কোভিডের থেকে অনেক বেশি সংক্রামক। ভ্যাকসিন দিলেও কি হাম হতে পারে? তাদেরকে আইসোলেট করে রাখতে হবে। আইসোলেশন পাওয়া যাচ্ছে না, ভেন্টিলেশন পাওয়া যাচ্ছে না। আইসোলেশন আর ভেন্টিলেশন আসলে এক না। শিশুদের মধ্যে কারা বেশি ঝুঁকিপূর্ণ? 5 বছরের কম বয়সী শিশু। পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে? বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। হামের জন্য আসলে কি করতে পারে বাংলাদেশ? যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি করতে না পারে। বায়োলজি ল্যাবে কাজ করা ঝুঁকিপূর্ণ না? এটা তো আরো ভয়ঙ্কর। আটকানোর দায় কার? দায় আসলে সবার। আপা, ঢাকায় হামের প্রকোপ কেমন দেখছেন? ঢাকায় হামের প্রকোপ তো আমরা আসলে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানছি, পেপার পত্রিকা বা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে, সেখানে বেশ ভালোই প্রকোপ মনে হচ্ছে। তবে আসলে হাম তো ডায়াগনোসিসের ক্ষেত্রে ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা দেখেই বেশি বোঝা যায়। আর এটার যে ল্যাবরেটরি ডায়াগনোসিস যদি আমরা বলি, সেটা আসলে একটু ডিফিকাল্ট, সব জায়গায় যেহেতু হয় না। তো তারপরও আমাদের যে ল্যাবগুলো রয়েছে, সেখানে অ্যান্টিবডি ডিটেকশন হচ্ছে বা পিসিআর হচ্ছে। সেখানে যে ডিটেকশন রেট সেটা তো বেশ মোটামুটি একটু অ্যালার্মিংই মনে হচ্ছে। এই আলাপটাই আমরা শুনবো, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আজকে আমার সঙ্গে আছেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক কাকলি হালদার। উনি আজকে আমাদের হাম সিচুয়েশন নিয়ে বলবেন এবং বাংলাদেশে হামের আসলে কি অবস্থা, আমরা কতটা কোপ উইথ করতে পারবো বা এই সিচুয়েশন আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো সেই বিষয়ে যেমন বলবেন, তেমনি তিনি তার ক্যারিয়ার নিয়েও বলবেন। কারণ যেহেতু এই পডকাস্টটি হার স্টোরি এবং এখানে আমরা আসলে নারীর জীবনের উত্থান পতন এবং তার সাফল্য ব্যর্থতা ঘুরে দাঁড়ানোর গল্প সব কিছুই নিয়ে আসি। হ্যালো আপা, ওয়েলকাম টু হার স্টোরি। থ্যাংক ইউ। এই হামের প্রকোপ এখন আপনাদের ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? মেডিকেল কলেজগুলোর ব্যস্ততা এখন কি? মেডিকেল কলেজগুলো বলতে আমি যদি আমার মেডিকেলের কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আসলে হামের জন্য আলাদা করে আইসোলেশন রুম নাই। তো আমাদের যে বাচ্চাগুলো এখানে আসছে, 1 বছরের কম হলে আমরা শিশু হাসপাতালেই পাঠিয়ে দিচ্ছি, যেহেতু ওখানে এটার জন্য ব্যবস্থা রয়েছে। এবং 1 বছরের বেশি বড় বাচ্চা যদি হয়, তাহলে আমাদের যে হামের জন্য যে ডেডিকেটেড হসপিটাল যেটা ঘোষণা করা হচ্ছে, ডিএনসিসি হসপিটাল আমরা জানি, ওখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে পেশেন্ট আসছে। তার মানে রাজশাহী মেডিকেলের কথা আমরা জানি যে ওখানে আসলে পেশেন্ট অনেক বেশি মারা যাচ্ছে, ওখানে সিচুয়েশন অনেক খারাপই বলা যায় এবং হচ্ছে আইসোলেশন পাওয়া যাচ্ছে না, ভেন্টিলেশন পাওয়া যাচ্ছে না। ঢাকা মেডিকেলেও একই অবস্থা? না, না। আইসোলেশন আর ভেন্টিলেশন ২ টা আসলে ডিফারেন্ট জিনিস। আইসোলেশন হচ্ছে আমরা যেটা বলি, করোনার সময় আপনারা দেখেছেন যে ভাইরাসে যারা আক্রান্ত পেশেন্ট, তাদেরকে আমরা বলি যে আলাদা রাখতে। কারণ একজন পেশেন্টের কাছ থেকে আরো অনেক মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। হাম কিন্তু করোনার থেকেও বহু গুণ বেশি সংক্রামক। যে কারণে আইসোলেশন বলতে আমরা বলি যে হাম নিয়ে যখন কোনো বাচ্চা আসবে, তাকে আমরা আলাদা রুমে রাখবো। অন্যান্য বাচ্চাদের সংস্পর্শে যেন সেই বাচ্চাটা না আসতে পারে। কারণ একটা হামের বাচ্চা প্রায় 18 থেকে 20 টা বাচ্চার কাছে হামটাকে ছড়িয়ে দিতে পারে। তো এটা হচ্ছে আইসোলেশন। তো এটার জন্য আইসোলেশন আলাদা ওয়ার্ড দরকার। আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ তো আসলে অনেক বড় একটা টারশিয়ারি কেয়ার লেভেল হসপিটাল, এবং এখানে প্রচুর পেশেন্ট, আমাদের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি পেশেন্ট। তো সেজন্য আলাদা আইসোলেশন রুম না থাকলে আসলে হঠাৎ করে এই বাচ্চাদেরকে আমরা নিতে পারি না। আর ভেন্টিলেশনের ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা যখন অনেক খারাপ হয়ে যায়, জটিলতাগুলো যখন অনেক বেশি হয়, ধরেন শ্বাসকষ্ট হচ্ছে, খিঁচুনি হচ্ছে বা কোনো কারণে বাচ্চার আইসিইউ সাপোর্ট দরকার, তখন আসলে আমাদের ভেন্টিলেশনের প্রশ্নটা আসে। তো আইসোলেশন আর ভেন্টিলেশন আসলে এক না। আর ঢাকা মেডিকেল কলেজে আইসিইউ আছে, তবে অনেক বেশি পেশেন্ট হলে তো আসলে আমাদের জন্য সাপোর্ট দেওয়া একটু মুশকিল হয়ে যায়, কারণ এখানে তো পেশেন্ট অনেক বেশি। তার মানে এখন হামের জন্য আসলে কি করতে পারে বাংলাদেশ? হামের জন্য প্রথমেই হচ্ছে এই যে বললাম, যে বাচ্চাগুলো হামে আক্রান্ত, সেটা বাড়িতে হোক বা হসপিটালে হোক, তাদেরকে আইসোলেট করে রাখতে হবে। বাড়িতেও যদি হয়, বাচ্চা যদি মোটামুটি সুস্থ থাকে, মুখে খেতে পারে, খুব বেশি জটিলতা যে কথাগুলো আমি বললাম, যে বাচ্চা যদি শ্বাসকষ্ট না থাকে, খিঁচুনি না থাকে, বা বাচ্চা যদি মোটামুটি মুখে খেতে পারে, তাহলে বাচ্চাকে বাড়িতেই রাখা যেতে পারে। সেক্ষেত্রেও তাকে আইসোলেশনে বা আলাদা রুমে রাখতে হবে, যেন ওই বাচ্চার সংস্পর্শে অন্য কোনো বাচ্চা বা বয়স্ক ব্যক্তি না আসেন।
আর হাসপাতালেও তাই। হাসপাতালেও যেসব বাচ্চাকে ভর্তি করা হবে হামের জন্য আইসোলেশন ওয়ার্ড থাকতে হবে এবং আক্রান্ত বাচ্চাগুলোকে সেই ওয়ার্ডেই বাচ্চাগুলোকে রাখতে হবে। এখন হাসপাতালগুলোর কি অবস্থা? আইসোলেশন ওয়ার্ড কি আছে? সব হাসপাতালে তো নাই। যেসব হাসপাতালকে আমরা ডেডিকেটেড করে দেয়া হচ্ছে বা যেসব হাসপাতালে আগে থেকে ছিল এরকম বা যেখানে প্রয়োজন সেখানেই আস্তে, আস্তে আইসোলেশন ওয়ার্ড আসলে তৈরি করা হচ্ছে। মানে হামটা কি একদম হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো আসলো? না, বিনা মেঘে বজ্রপাতের মধ্যে তো আসলে আসতে পারে না। কারণ হচ্ছে হামের ভাইরাস থাকেই মানুষের শরীরে এবং মানুষ থেকে মানুষেই এটা ট্রান্সমিট হয়। তো একটা জিনিস যেটা ধারণা করা হচ্ছে যে করোনার সময় তো আসলে লকডাউন ছিল বেশ কিছুদিন ধরে এবং ওই সময় কিছু, কিছু জায়গাতে আসলে নিয়মিত ভ্যাকসিনেশন যেটা সেটা ব্যাহত হয়েছে। ফলে যেটা হয় যে বিশ্বের অনেক কান্ট্রিতেই একটা ইমিউনিটি গ্যাপ চলে আসছে। আপনি যদি হামের প্রাদুর্ভাবের একটু খোঁজ খবর নেন দেখবেন যে শুধু যে আমাদের এখানে না, দক্ষিণ এশিয়ার কয়েকটা কান্ট্রিতে বা ইউরোপ বা আফ্রিকায়ও কয়েকটা কান্ট্রিতে হামের প্রাদুর্ভাবের কথা শোনা গিয়েছে। তো এই যে একটা ইমিউনিটি গ্যাপ ছিল, এটা ইমিউনিটি গ্যাপ একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে একটা বাচ্চার ৯ মাস পর্যন্ত যে হাম থেকে যে সুরক্ষা, এই সুরক্ষাটা আসে কিন্তু মায়ের শরীর থেকে। মায়ের শরীর থেকে অ্যান্টিবডি হামের বিরুদ্ধে যেটা তৈরি হয় এটা বাচ্চার শরীরে আসে। তো এখন মা যদি কোনো কারণে ভ্যাকসিন না নিয়ে থাকে বা হয়তো একটা ভ্যাকসিন নিয়েছে, দ্বিতীয় ডোজ আর সে নেয়নি। কোনো কারণে মায়ের শরীরে যদি ঘাটতি থেকে থাকে বা মায়ের শরীর থেকে যে পরিমাণে অ্যান্টিবডি আসার কথা ছিল, সেই পরিমাণ অ্যান্টিবডি যদি বাচ্চার শরীরে না আসতে পারে, সেটাও হচ্ছে বাচ্চাকে আসলে ৯ মাস পর্যন্ত সুরক্ষা দিতে পারবে না। তো এই যে ব্যাপারগুলা আর হচ্ছে আ যে কারো যদি হাম হয়, এই যে বললাম যে হাম মারাত্মক সংক্রামক। একটা হামের বাচ্চার কাছ থেকে প্রায় ১৮ থেকে ২০ টা বাচ্চার কাছে হাম সংক্রামিত হতে পারে। তো এই যখন একটা বাচ্চার হাম হয় তাকে যদি আমরা আইসোলেট করতে না পারি তাহলে ৯ মাসের যে বারবার বলা হচ্ছে যে ৯ মাসের কম বাচ্চাদের হাম হচ্ছে। কিন্তু আমরা তো ৯ মাসে ভ্যাকসিন দিই না। আ ৯ মাসের কমে ভ্যাকসিন দিই না। আমরা ভ্যাকসিন দিই ৯ মাসে। তো এই ৯ মাসের কম বাচ্চাদের তো আসলে সুরক্ষা পাওয়ার কথা মায়ের কাছ থেকে। এখন মাই যদি ভ্যাকসিনেটেড না হয়, কোনো কারণে মায়ের কাছে যদি সুরক্ষাটা না থাকে, হয় ভ্যাকসিনেশন বা ন্যাচারাল ইনফেকশন, তখন বাচ্চা কিন্তু ইনফেক্টেড হতে পারে। আমাদের তো ধরেন শিশুদেরকে সরকারিভাবে ভ্যাকসিনেশন করা হয়। হ্যাঁ, হামের ভ্যাকসিন পিপিআই এর মাধ্যমে। বড়রা কোথায় পাবে? বা এটা কি প্রেগন্যান্সির আগে নিতে হবে না প্রেগন্যান্সিতে নিতে হবে? কখন নিতে হবে? না, মায়ের যদি ন্যাচারালি ইনফেকশন হয় বা এই যে ইপিআই শিডিউলে যে ৯ মাসে এবং ১৫ মাসে যে ভ্যাকসিন দেয়া হয়, এটা যদি একটা মেয়ে নিয়ে থাকেন, তাহলে কিন্তু তার শরীরে অ্যান্টিবডি সারা জীবনের জন্য তৈরি হয়ে যায়। হামের বিরুদ্ধে সুরক্ষা সারা জীবনের জন্য তৈরি হয়ে যায়। এখন কোনো কারণে যদি সে না নেয়, তাহলে তার শরীরে তো এই অ্যান্টিবডি থাকবে না এবং তার কাছ থেকে তার বাচ্চার কাছে সেটা ট্রান্সমিটও হবে না। আরেকটা হচ্ছে যে এই কোনো কারণে যদি বাদ যায় তাহলে পরবর্তীতে কিন্তু আমরা আর কোনো বুস্টার ডোজের কথা বলি না। কিন্তু পরবর্তীতে যদি বাদ যায় তাহলে তাকে এই সন্তান গর্ভে আসার আগে যেকোনো সময়ে এট লিস্ট ২ মাস আগে আমরা এই ভ্যাকসিন আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়। মানে ১৫ বছর হলে কিশোরীদের যে ভ্যাকসিনটা দেওয়া হয়, কেউ যদি বাদ যায় তাহলে সেটা তখন তাকে দেয়া যেতে পারে এবং ২ টা ডোজের মাঝখানে মিনিমাম ২৮ দিন বা ১ মাসের একটা গ্যাপ দিয়ে ২ টা ডোজ দেয়া যেতে পারে। আর ইপিআই শিডিউলের বাইরে একটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এমএমআর ভ্যাকসিন। সেখানে মিজলস, মাম্পস এবং রুবেলা এখানে আরেকটা জিনিস এড হয় সেটা হচ্ছে মাম্পস। তো এটা কিন্তু বাহিরে পাওয়া যায় এবং বড়রা চাইলে এটা কিনে ২ টা ডোজ দিতে পারে। যেটা ওই যে বললাম যে ২৮ দিনের একটা গ্যাপ রেখে ২ টা বাইরে ডোজ বলতে দিতে কোথায় পারে। যাবে কেউ একজন ভ্যাকসিন বাহিরে নিতে বলতে যে চাইলে? প্রাইভেটলি ধরেন যে বড়, বড় হসপিটালগুলো আছে, সেই সব হসপিটালেই কিন্তু ইভেন আমাদের বিএমইউ যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এখানেও একটা ভ্যাকসিনেশন সেন্টার আছে। এখান থেকেও কিনে দিতে পারে। বিভিন্ন ধরনের ভ্যাকসিন এখানে পাওয়া যায়। বা আমাদের বেসরকারি যে হসপিটালগুলা, বড়, বড় হসপিটাল সব জায়গাতেই কিন্তু ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে। ভ্যাকসিন একজন মানুষ কি আসলে যারা এই ভ্যাকসিনটা মিস করেছে, তাদের কি এখন হওয়ার সম্ভাবনা আছে? নাকি ভ্যাকসিন দিলেও কি হাম হতে পারে? প্রথম কথা হচ্ছে এই যে ভ্যাকসিনেশনটা যে শুরু হচ্ছে ৬ মাস থেকে ১০ বছরের বয়সী বাচ্চাদের যারা ভ্যাকসিন একদমই পায়নি, যারা ১ টা ডোজ পেয়েছে বা যারা ২ টা ডোজ পেয়েছে সবাই পাবে। ঠিক আছে? যারা ২ টা ডোজ পেয়েছে তাদের জন্যও এটা বুস্টার হিসাবে কাজ করবে। হ্যাঁ? আর ইউজুয়ালি আমরা তো ৯ মাসে ভ্যাকসিন দেই। এই যে ৬ মাসে এখন যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি এটাকে আমরা সাপ্লিমেন্টারি ডোজ হিসাবে বলতে পারি। এই ৬ মাসে যে বাচ্চা ভ্যাকসিনটা পাচ্ছে এরা কিন্তু আবার ৯ মাস এবং ১৫ মাসে যে ইপিআই শিডিউলের যে রেগুলার ভ্যাকসিনেশন যে প্রসিডিউর বা প্রোটোকল সেখানে কিন্তু আবার তারা এই ভ্যাকসিন দুটোও পাবে। আপনি বলছিলেন যে মায়ের শরীরেই আসলে
অ্যান্টিবডি নেই। তো বিষয়টা হচ্ছে যে তার মানে তো আমাদের ভ্যাকসিনেশন শুরু করতে হতো আরও 10, 15, 20 বছর আগে যারা সব মায়ের শরীরে নাই সেটা আমি বলছি না। কারো, কারো ক্ষেত্রে যদি কেউ ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে তার শরীরে থাকবে না। কিন্তু যারা এখন আসলে মা হয়েছেন হুম, হুম, রিসেন্ট হুম। টাইমে তারা তো আসলে তাদের ভ্যাকসিন নেওয়ার কথা তো আরো অনেক 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 আগে। আগে। হ্যাঁ, হ্যাঁ। তারাও নিশ্চয়ই অনেক আগে নিয়েছে। এই সময় যদি আমাদের তো আমরা যে ভ্যাকসিনেশন এই হামরুবেলার ভ্যাকসিনেশন শুরু হয়েছিল 2003 সাল ৩ থেকে। সাল থেকে। না, একটা জিনিস যেটা হয় যে আমাদের যে রেগুলার ইপিআই প্রোটোকলে তো সব জায়গায় বাচ্চাদেরকে একদম ঘরের থেকে, মানে এটার সাফল্য কিন্তু আমাদের অনেক বেশি। একদম ঘরে থেকে বাচ্চাদেরকে ডেকে এনে তারপরে মানে ভ্যাকসিন দেয়া হয়, এরকমও ঘটনা আছে। তো এই রেগুলার ভ্যাকসিনেশনের পরেও একটা পার্সেন্টেজ, যদিও সেটা খুব কম ধরা হয়, 7 to 8% বাচ্চা কিন্তু অনেক সময় মিস হয়ে যায় কোনো কারণে। সেটা হতে পারে ধরেন অনেক দুর্গম এরিয়াতে বা হচ্ছে আমাদের যে বস্তি এরিয়াগুলোতে আছে বা যারা একদমই সচেতন না, অনেক সময় তারা এ ব্যাপারে উদাসীন থাকেন। তো সেসব ক্ষেত্রে দেখা যায় যে কিছু বাচ্চা মিস হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু আবার যে ক্যাম্পেইন হয় ৪-৫ বছর পর যে একটা ক্যাম্পেইন হয়, হামরুবেলা ক্যাম্পেইন, তখন এই বাচ্চাগুলাকে কিন্তু ঠিকই আবার ক্যাচ করে ধরে নিয়ে আসা, মানে একটা ক্যাচ আপ প্রোগ্রাম আমরা বলি যে এই বাচ্চাগুলাকে তখন ধরে নিয়ে আসা হয়। ঠিক আছে? তো এই তাহলে এভাবে দেখা যায় যে আসলে খুব একটা মিস হয় না। তারপরেও যদি কেউ মিস করে যায় বা আরও একটা ব্যাপার থাকে, ধরেন একটা বাচ্চাকে তো শুধু বা যেকোনো একজন মানুষকে শুধু ভ্যাকসিন দিলেই হয় না। তার শরীরের যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতার যে আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি ঠিকমতো ডেভেলপ না করে বা ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু দেখা যায় যে ভ্যাকসিন দিলেও অ্যান্টিবডি যে লেভেলে তৈরি হওয়ার কথা, সেই লেভেলে হয়তো তৈরি হয় না। ঠিক আছে? কেউ বুঝবে কিভাবে যে আমার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা? এটাই তো সমস্যা। এটা আসলে যখন দরকার তখন, যেমন আমরা কোভিডের পরে আমরা আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অফ ঢাকা মেডিকেল কলেজে একটা রিসার্চ করেছিলাম যে ভ্যাকসিন দেওয়ার পর হেলথ কেয়ার ওয়ার্কারদের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিনা সবার। আমরা দেখেছিলাম যে 92% এর করেছে। মানে অ্যান্টিবডির একটা লেভেল থাকে, ওই লেভেল পর্যন্ত। ওই লেভেল পর্যন্ত যদি অ্যান্টিবডিটা না ওঠে তাহলে কিন্তু সে আসলে পুরোপুরি সুরক্ষাটা দিতে পারবে না। ঠিক আছে? তো এই যে 92 বা 93% আমরা পেয়েছিলাম, তো বাকি 7% এর কিন্তু মানে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় নাই, যদিও তারা ভ্যাকসিন দিয়েছে। ঠিক তাদের আছে? কি করণীয়? তাদের তখন আবার একটা বুস্টার ডোজ দিতে হবে। কিন্তু একদম যেমন আপনি না হয় হেলথ কেয়ার যারা আছেন, হেলথ কেয়ারে যারা কর্মরত আছেন তাদেরকে টেস্ট করছেন। হুম, হুম। একজন সাধারণ মানুষ কিভাবে টেস্ট করবে, সাধারণভাবে কিভাবে আসলে বুঝবে? রেগুলার এভাবে অ্যান্টিবডি টেস্ট করার কথাও না। আসলে আমরা ধরেই নেই যে সে সুরক্ষিত। যখন এ ধরনের কোনো রোগ হঠাৎ করে বেড়ে যায়, তখনই আসলে আমাদের টাইটার নিয়ে আসলে চিন্তা করতে হয়। যেমন আমি আপনাকে যদি বলি হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে এখানেও তো সবাইকে আমরা বলি যে ভ্যাকসিন দিতে, তাই না? আর এখন তো ইপিআই তো দেয়া হচ্ছে। তো এটাও কিন্তু বলা হয় যে টাইটার দেখতে। টাইটার যদি আপ টু দ্য মার্ক না হয়, আবার দিতে বলা হয়। আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রোটোকল রয়েছে। তো সব ক্ষেত্রেই যত ভ্যাকসিন আমরা নেই, সেটা যে মানে সেটা যদি অ্যান্টিবডি টাইটারটা যদি ওই লেভেলে না যায়, তাহলে কিন্তু সেটা সুরক্ষা দিতে পারবে না। 100% আসলে এইজন্য সব ক্ষেত্রে কিন্তু সুরক্ষা পায় না। কেউ মিস হয়েই যায়। কিন্তু বলা হচ্ছে যে গত ১.৫ বছরের কথা বিশেষভাবে বলা হচ্ছে নানান জায়গায় যে এই ১.৫ বছরে ভ্যাকসিনেশন কার্যক্রম একটু স্তিমিত হয়ে গিয়েছিল বা এট এটার কারণ কতটা? মানে হঠাৎ যদি করে হয়ে এই থাকে যে এরকম, এত বেড়ে যাওয়ার হ্যাঁ, কারণ আমি সেটাই বলছি। এইটা যদি কতটা, নাকি হচ্ছে মায়ের শরীর থেকে পায়নি এটাই কারণ? না, যদি সেরকম হয়ে থাকে ডেফিনিটলি সেটা একটা কারণ। যদি মিস হয়ে থাকে সেটা তো অবশ্যই একটা কারণ। কারণ ১.৫ বছরে যদি বাচ্চারা না পেয়ে থাকে, তাহলে এই বাচ্চাগুলোর শরীরে তো প্রোটেকশন তৈরি হয়নি এবং সেই বাচ্চার অ্যামাউন্ট তো কম না, অনেক বড় একটা অ্যামাউন্ট হওয়ার কথা। সেটাও একটা কারণ। কারণ হাম তো আসলে একদম যে নির্মূল হয়ে গেছিল তা না। খুব কম ছিল। কিন্তু ১টা ২টা বাচ্চার তো হাম হতো। এখন এই ১টা ২টা বাচ্চার কাছ থেকে অন্য বাচ্চার কাছে যেত না বা বাচ্চা আক্রান্ত হতো না, কারণ হচ্ছে তার শরীরে অ্যান্টিবডি আছে। কিন্তু যেহেতু অনেক বাচ্চা যদি এরকম করে মানে ভ্যাকসিনেশন থেকে দূরে থাকে বা ভ্যাকসিন না পেয়ে থাকে, তাহলে তো তখন আমি যে বললাম একটা আক্রান্ত বাচ্চা হুম। যাদের শরীরে অ্যান্টিবডি নাই, এরকম প্রায় ৯০% চান্স থাকে তাকে আক্রান্ত করার। এবং সেই চান্স হচ্ছে যে একটা হাম আক্রান্ত বাচ্চা প্রায় ১৮ থেকে ২০টা বাচ্চাকে ইনফেক্ট করতে পারে। আপনি অফ রেকর্ডে বলছিলেন যে হাম আসলে মানে হামের জীবাণু অনেক দূর পর্যন্ত ছড়ায়। তো এটার জন্য কি করতে পারে মানুষ? কিভাবে আসলে সুরক্ষিত থাকবে? প্রথম কথা হচ্ছে এই যে আমি বলছিলাম যে হাম কোভিডের থেকে অনেক বেশি সংক্রামক। কারণ হচ্ছে হামের যে জীবাণু, এই জীবাণু হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়ায় এবং বাতাসে প্রায় ২ ঘন্টার মতো ভেসে থাকতে পারে। হুম। তো কোনো একটা পেশেন্ট যখন কোথাও থাকে, সে হাঁচি কাশি দেয় বা কথা বলে,
ওইখানের বাতাসও কিন্তু হামের জীবাণু দিয়ে দূষিত হয়ে যায়। তো এজন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলেছিলাম কোভিডের সময়ে, এই স্বাস্থ্যবিধিগুলোতে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। প্রথম কথা হচ্ছে মাস্ক পরতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে এবং যারা চিকিৎসক রয়েছেন, যারা সরাসরি হামের বাচ্চার সংস্পর্শে যাবেন, চিকিৎসক বা অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদেরকে মাস্ক পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে, গ্লাভস পরতে হবে। কারণ হচ্ছে যে হাঁচি কাশির মাধ্যমে যেহেতু ছড়ায়, সেহেতু বাচ্চার হাঁচি কাশির মাধ্যমে বা লালার মাধ্যমে সেটা হচ্ছে কাপড়ে চলে আসতে পারে, হাতে চলে আসতে পারে, সেখান থেকে আরেকজনের কাছে ছড়াতে পারে। শুধু আরেকজনের কাছে কেন, আমরা বলি যে হাত না ধুয়ে আমাদের যে টি-জোন বলি আমরা, ২টা চোখ, নাক এবং মুখকে, এখানে হাত না ধুয়ে আমরা কখনো স্পর্শ করব না। তো হ্যান্ড হাইজিনটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। এটা সারা বছরের জন্য, এটা শুধুমাত্র যে এখন হামকে প্রতিরোধ করার জন্য তা না, মানে সারা বছরের জন্য হচ্ছে হ্যান্ড হাইজিন খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু যেটা হচ্ছে যে শিশুদেরকে তো আসলে একা রাখা যাবে না। বড় মানুষ যেহেতু একা থাকতে পারে, শিশুদেরকে তো একা না, রাখা যাবে না। শিশুদেরকে একা রাখা যাবে না। তার বাবা বা মা বা যে কেউ তার কাছে থাকবে। তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওনারাও যেন যতটুকু পারে মাস্ক পরে থাকে। ইভেন যদি একটু বড় বাচ্চা হয়, যদি সম্ভব হয়, তাকেও যেন আমরা একটু মাস্ক পরিয়ে রাখি। আর বড়দের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হামের জন্য সুরক্ষা রয়েছে। হয় উনি ভ্যাকসিন পেয়েছেন, আমাদের যে ইপিআই শিডিউল সেই ২০০৩ থেকে চলছে। তো হয় উনি সুরক্ষিত, অথবা ন্যাচারাল ইনফেকশনে হয়তো ওনার শরীরে অ্যান্টিবডি আছে, এটাই আমরা ধরে নিই। বড়দের ক্ষেত্রে গর্ভবতী নারী এবং হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, হয়তো ক্যান্সার, দীর্ঘমেয়াদী ক্যান্সার বা হচ্ছে আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস বা এইডস, এই ধরনের রোগ যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে দেয়, তাদের ক্ষেত্রে একটু ঝুঁকি। এছাড়া কিন্তু সাধারণ মানুষ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, যাদের ভ্যাকসিনেশন দেয়া, তাদের ক্ষেত্রে কিন্তু বড়দের হাম হওয়ার সম্ভাবনা কম। আহ, শিশুদের মধ্যে কারা বেশি ঝুঁকিপূর্ণ? শিশুদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু যারা ভ্যাকসিন পায়নি বা একটা ডোজ পেয়েছে, এ ধরনের বাচ্চারাই, বা যাদের আরেকটা ব্যাপার হচ্ছে যাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে বা ভীষণ অপুষ্টিতে ভুগছে, এ ধরনের বাচ্চারা বেশি ঝুঁকিতে রয়েছে। একটা শিশুর হাম হলো, তো তখন তার আসলে পরবর্তীতে কি সমস্যা হতে পারে, বা হাম হলেই বা কি সমস্যা হয়? আচ্ছা, হাম হলে এই যে প্রথম দিকে বললাম যে জটিলতা ছাড়া যদি হাম হয়, তাহলে বাড়িতেই চিকিৎসা করা যাবে। কিন্তু জটিলতাগুলো যদি দেখা যায়, যেটা বলছিলাম যে শ্বাসকষ্ট, খিঁচুনি, কেউ হাম হলে বুঝবে কিভাবে যে আমার জটিলতা হচ্ছে? যদি এই জিনিসগুলো না, একটা তো মানে আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারেন বা দেখে যে বোঝা। হামের কথা সবাই জানে যে কি হয় হামে, তীব্র জ্বর হয়, বাচ্চার কাশি হয়, সর্দি হয়। এটা কতদিনে হয়? এটা জ্বর শুরু হওয়ার সাথে সাথেই হয়, মানে ভাইরাস শরীরে ঢোকার দেখা যায় যে এটা ৫ থেকে ৭ দিনের মধ্যেই তার জ্বর হচ্ছে, এবং হামের তীব্র জ্বর থাকে, অনেক বেশি জ্বর থাকে। সেই সাথে ধরেন বাচ্চার ঠান্ডা, কাশি, সর্দি, এবং চোখ লাল হয়ে যায় অনেক সময়, এবং মুখের ভিতরে সাদা সাদা স্পট থাকে, যেটাকে আমরা বলি কপ্লিক স্পট, এবং মুখ থেকে র্যাশ শুরু হয়, ছোট ছোট লাল লাল র্যাশ, সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটাই হামের লক্ষণ, যেগুলো দেখে আমরা আসলে চিনি। তো এ পর্যন্ত যদি হয় এবং বাচ্চা দেখা যায় মুখে মোটামুটি খাচ্ছে, খেতে পারছে, পর্যাপ্ত বিশ্রাম যদি বাচ্চাকে দেয়া হয়, পুষ্টিকর খাবার, তরল জাতীয় খাবার খাওয়ানো হয় আস্তে আস্তে, এবং যদি জ্বরের জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ, বা ঠান্ডা কাশির জন্য নর্মাল যে ওষুধগুলো আমরা সাধারণত দিয়ে থাকি চিকিৎসকের পরামর্শে, এই ওষুধগুলো যদি খেতে পারে, তাহলে বাচ্চা সুস্থ হয়ে যায়। কিন্তু যদি বললাম যে বাচ্চা যদি ভীষণ অপুষ্টিতে ভোগে, বাচ্চা যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বাচ্চার জটিলতা দেখা যায়। কারণ হাম হলে হয় কি, বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। তখন দেখা যায় যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যত কম, তার এই ধরনের ইনফেকশন হওয়ার চান্স তত বেশি থাকবে, এবং তখন শ্বাসকষ্ট, খিঁচুনি, তারপর হচ্ছে ডায়রিয়া, পানিশূন্যতা, কিছু খেতে না পারা, এ ধরনের জটিলতা শুরু হয়। এই জটিলতাগুলো দেখা দিলে অবশ্যই বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর কি জটিলতা হতে পারে? জটিলতা মোটামুটি এগুলাই। আর হচ্ছে এর সাথে কখনো কখনো নিউমোনিয়া হয় কখন? এই যে শ্বাসকষ্টের কথা যে বললাম, এই যে এটাই মানে বাচ্চার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, নিউমোনিয়া হলেই বাচ্চার তখন দেখা যায় অনেক সময় শ্বাসকষ্ট শুরু হয়। তারপর এনকেফ্যালাইটিস যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার খিঁচুনি হয়, ঠিক আছে? তারপরে যেহেতু ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে এখানে, সেহেতু অনেক সময় বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে, কারণ রেটিনার উপর একটা প্রভাব এখানে আছে। তারপরে হচ্ছে
চোখের ইনফেকশন হয়, এখানে চোখের ইনফেকশন হয়ে বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে অনেক সময়। এছাড়া ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া থেকে পানি শূন্যতা হয়েও বাচ্চা খারাপ হয়ে যেতে পারে। এই জটিলতাগুলাই আসলে আমাদেরকে ফেস করতে হয়। বড়দের কি জটিলতা হয়? বড়দের ক্ষেত্রেও এরকম, বড়দেরও নিউমোনিয়া হতে পারে, এনকেফ্যালাইটিস হতে পারে, জটিলতা একই রকম হামের। হাম ভালো হয়ে যাওয়ার পরেও কি এরকম ঝুঁকি থাকে? না, হাম ভালো যদি হয়ে যায় সেক্ষেত্রে যে বললাম ন্যাচারাল ইনফেকশনও যদি হয়, মানে হামের ভাইরাস দিয়েই ইনফেক্টেড হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বডিতে ন্যাচারালি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তখন আর এটা কিন্তু বাচ্চাকে লাইফ লং সুরক্ষা দেয়। তার মানে হাম হয়ে যদি জটিলতা না হয় তার আসলে টিকা নেওয়ার দরকার নেই? না, টিকা নেওয়ার দরকার নেই এটা বলছি না, সেক্ষেত্রেও টিকা নিতে হবে। কারণ ওই যে বললাম যে অ্যান্টিবডি লেভেলটা তো আসলে আপ টু দ্য মার্ক নাও থাকতে পারে। তো টিকা নিলে সেটা বুস্টার হিসাবে কাজ করবে। টিকা নেওয়ার পরেও কি হাম হয়? টিকা নেওয়ার পরে হাম হওয়াটা একটু আমি বলব যে খুবই বিরল ঘটনা, সাধারণত হয় না। তবে এই যে বললাম যে কেউ যদি ১ ডোজ ২ ডোজ নেয়ার কথা, সেখানে যদি সে ১ ডোজ নেয়, আরেকটা ডোজ নিল না, অথবা তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কম, যে ওই আপ টু দ্য মার্ক অ্যান্টিবডি তার শরীরে তৈরি হলো না, সেক্ষেত্রে হতে পারে। আপনি বলছিলেন যে আপনি রোগতত্ত্ব, রোগ জীবাণু নিয়ে কাজ করেন। তো এখন আপনি কি করছেন বা কি ব্যস্ততা যাচ্ছে এখন? আচ্ছা, এখন আসলে আমাদের সারা বছরেরই ব্যস্ততা যেটা আমাদের আ ক্লাস তো নিতে হয়। আমরা 3rd ইয়ার 4th ইয়ার স্টুডেন্টদেরকে মাইক্রোবায়োলজি পড়াই। ল্যাব আছে আমাদের। ল্যাবে সেখানে আমাদের সারা বছরই তো বিভিন্ন রিপোর্ট আমরা করে থাকি। ইভেন কালচার সেনসিটিভিটি রিপোর্ট যেটা আমরা বলি, যে ধরেন যেকোনো একটা রোগীর যেকোনো নমুনা যখন আমাদের কাছে দেয়া হয়, সেটা হতে পারে ব্লাড, হতে পারে ইউরিন, বা যেকোনো নমুনা, সেটাতে কী ধরনের রোগ জীবাণু আছে এবং সেই রোগ জীবাণুতে অ্যান্টিবায়োটিক কাজ করছে কি করছে না, এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা মাইক্রোবায়োলজি ল্যাব থেকেই আমরা দিয়ে থাকি এবং সেই অনুযায়ী চিকিৎসকরা চিকিৎসা করে থাকেন। মাইক্রোবায়োলজি ল্যাবে কাজ করা ঝুঁকিপূর্ণ না? অবশ্যই ঝুঁকিপূর্ণ। আপনি কারণ কেন এই আমাদের ঝুঁকিপূর্ণ কাজটা বেছে নিলেন? না, ভালো লাগতো, ডেফিনিটলি ভালো লাগতো। আপনি কারণ পড়াশোনা হচ্ছে করেছিলেন কোথায়? পড়াশোনা করেছি আ আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট। এসএসসি, ইন্টার ওখানেই পড়ালেখা করে আসছি। বাগেরহাট জেলার কচুয়া থানা। এরপরে ঢাকায় চলে আসি। ২০০২ সালে আমি ঢাকায় আসি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাই এবং ২০০৩ সাল থেকে আমার ক্লাস শুরু হয় এমবিবিএস। এরপরে ২০০৮ সালে পাশ করি। ২০০৯ সালে ইন্টার্নশিপ কমপ্লিট করে বের হই। আ তারপরে ২০১২ সালে আমি ৩০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে জয়েন করি। ২০১৭ তে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমি মাইক্রোবায়োলজির উপরে এমডি ডিগ্রি করি। এমডি হচ্ছে ডক্টর অফ মেডিসিন, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আমরা যেটা বলি। তারপর থেকে ঢাকা মেডিকেল কলেজে আছি। ওখানে লেকচারার হিসেবে জয়েন করেছিলাম। প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম। এখন এই প্রফেশনেই আছি, এখানেই আছি। তো এই প্রফেশন মানে ডাক্তার হয়ে তো মানুষজন নানান বিভাগে যায়, নানান কাজ করে। কিন্তু আপনি এই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা কেন বেছে নিলেন? যেটাতে ঝুঁকিপূর্ণ, আসলে নিজেরই অনেক রিস্ক থাকে। হ্যাঁ, রিস্ক থাকে, কিন্তু রিস্ক তো প্রিভেনশন করারও ওয়ে আছে আসলে। আর সেটার সবথেকে বড় ওয়েটা হচ্ছে, আমি বলি একটু ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল যদি আমরা বলি, এই জিনিসটার প্রতি আমার একটা আলাদা একটা ইন্টারেস্ট ছিল। যে আসলে ধরেন নির্দিষ্ট একটা সাবজেক্টে আমি যখন যাব, তখন সেই সাবজেক্টে আমরা তো সেই সাবজেক্টের রুগী আমরা হ্যান্ডেল করব, খুব স্বাভাবিক। আর মাইক্রোবায়োলজিতে তো আমি আসলে উম সব রোগেরই আমার কাছে নমুনা আসছে। আমি দেখতে পাচ্ছি কি ধরনের রোগ জীবাণু আছে এখানে, এবং যে রোগ জীবাণু আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না, যেকোনো একটা নমুনা আপনার কাছে আসলো, সেটাকে কিন্তু আমরা এমনভাবে সংখ্যা বাড়িয়ে চোখের সামনে নিয়ে আসছি। অদৃশ্য একটা জিনিসকে দৃশ্যমান করছি। এরপরে আবার সেই দৃশ্যমান জিনিসটাকেই আমরা এর এগেইনস্টে যে অ্যান্টিবায়োটিক আছে বা অ্যান্টিমাইক্রোবিয়ালস আছে, এটাকে দিয়ে আবার এটাকে আমরা মেরে ফেলছি। মেরে ফেলে দেখছি যে আসলে কি কাজ করছে, কি তাকে ধ্বংস করতে পারছে। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আর এই সাবজেক্টের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট কাজ করেছিল। আর আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে রিসার্চের একটা সুযোগ এখানে থাকে, যে জিনিসটা আমি পছন্দ করি। বিভিন্ন ধরনের রিসার্চ আমি করেছি, যেগুলা একটু আনকমন, এগুলোর প্রতিও আমার একটু ইন্টারেস্ট রয়েছে। তো রিসার্চ, সেগুলো নিয়ে পাবলিকেশন, এগুলোর প্রতি একটা ইন্টারেস্ট আছে। আর একটা যেটা বললাম যে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এটার একটা কমিটি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এটার লাস্ট 5 ইয়ার্স ধরে আমি এটার মেম্বার সেক্রেটারি হিসাবে কাজ করছি। যে ইনফেকশন হলে আমরা চিকিৎসা করব, ঠিক আছে, কিন্তু
আমরা যদি এটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি বা এটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে তো আমাকে আর ওই চিকিৎসা পর্যন্ত যেতে হচ্ছে না। তো এই যে ব্যাপারটা এই চেষ্টা কমিটি করছি। এখন পর্যন্ত কোনো কিছু প্রিভেন্ট করতে পেরেছে? হ্যাঁ, আমরা তো ১ম এ যখন এই কমিটি আমরা কাজ শুরু করেছিলাম এবং আমার কাছে আমার এই কমিটিতে ৮ জন নার্স রয়েছেন যারা ডেডিকেটেডলি আইপিসি নার্স হিসাবে কাজ করেন। তো আমরা আমাদের ১ম দিকে যখন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন যেটা আমরা বলি, সেটার যে সংখ্যাটা ছিল, সেটা আমরা বেশ অনেকটাই বলব যে আমরা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। তবে সফলতা অনেক বেশি বলব না। কারণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে আসলে এমন একটা জায়গা, আপনারা জানেন যে এর যে ধারণ ক্ষমতা, তার থেকে অনেক বেশি রোগী এখানে থাকে। রোগী থাকে, রোগীদের আত্মীয়স্বজন থাকে। এত বেশি আ লোকজন এখানে থাকে যে আসলে আমরা যেটা বলি যে একটা রোগী থেকে আরেকটা রোগীর যে দূরত্ব থাকা উচিত, যেন একটা রোগীর অর্গানিজম দিয়ে আরেকটা রোগীর কোনো ইনফেকশন না হয়। সেই জিনিসগুলো আমরা এখানে আসলে কোনোভাবেই মেইনটেইন করতে পারি না যেভাবে চাই। তো এই ব্যাপারগুলোর জন্য আমরা ওই লেভেলটাতে আমরা যেতে পারি না। কিন্তু তারপরেও আমরা অনেকখানি প্রিভেন্ট করতে পারি। এই যে কোভিডের সময় আমরা দেখেছি যে অনেক ম্যাস আকারে ছড়িয়ে পড়েছে। এটা কি শুধুমাত্র জনসংখ্যার জন্যই নাকি আর কোনো কারণ আছে? জনসংখ্যা তো একটা বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে কোভিডের সময় তো বলা হয়েছে যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে। সেই দূরত্বটা বজায় রাখাটা তো আসলে হাসপাতালে একটু ডিফিকাল্ট। ইভেন হাসপাতাল কেন, আপনি রাস্তাঘাটেও সেই দূরত্বটা বজায় রাখতে পারবেন না। কারণ আমাদের তো জনসংখ্যা আসলে অনেক বেশি। আর এছাড়াও আছে যে বেসিক স্বাস্থ্যবিধি যেগুলো আমরা বলি, হ্যাঁ? ১ম কথা হচ্ছে যে মাস্ক ব্যবহার করা। তারপরে হচ্ছে যদি সংক্রামক কোনো রোগ থাকে যেটা হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে বলি। আপনারা দেখেছেন কোভিডের সময় ওইটা ঠিকঠাক মতো আসলে যেভাবে বলা হয় ওইভাবে সবাই মানতে পারেনি। তারপরে ধরেন হাত ধোয়া যে অভ্যাসটা, আমরা বলি যে হাত ধোয়ার কতগুলো নিয়ম আছে। ধরেন বাসায়ও যদি একটা রোগী থাকে বা হাসপাতালে তো বটেই, রোগীকে স্পর্শ করার আগে এবং পরে, রোগীর আশেপাশে যদি আমি কোথাও হাত দেই, রোগীর যদি কোনো রকম শরীরের কোনো রকম তরল পদার্থ হাতে লেগে যায় বা যে কোনো ধরনের প্রসিডিউর যদি আমরা করতে চাই বা রোগীর নমুনা নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই হাত ধুয়ে ধুতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে যে হাত কী দিয়ে ধুবো? কতক্ষণ ধুবো? এই কথাগুলো কিন্তু আমরা জানি না। আপনি দেখবেন যে অনেকেই কোথাও গিয়ে পকেট থেকে একটু হ্যান্ড স্যানিটাইজার অল্প একটু হাতে ঢেলে জাস্ট এরকম করে নিল। আসলে এরকম করলে তো হবে না। জিনিসটা হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার বা সোপ ওয়াটার যেটা দিয়ে আমরা হাত ধুই না কেন, এটার টাইম হচ্ছে ২০ থেকে ৩০ সেকেন্ড মিনিমাম আমাদেরকে হাত ধুইতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় যেন খুব ভালো করে সেটা লাগে এবং আ কারণ জীবাণু তো খালি চোখে আপনি দেখতে পাচ্ছেন, এত ছোট। যে জায়গাটা আপনার মিস হবে সেই জায়গাটাতেই জীবাণু থেকে যাবে। তো এই যে নিয়ম করে যে হ্যান্ড হাইজিন, এটাও কিন্তু মেনটেন করা সম্ভব হচ্ছে না এবং এটা কিন্তু গবেষণা বলে বা WHO বলে যে যদি ঠিকঠাক মতো হ্যান্ড হাইজিন মেনটেন করা যায়, হাসপাতালে 40-50% হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেন্ট করা সম্ভব। কিন্তু আমাদের দেশে হসপিটালগুলোতে যে সুপারবাগের কথা শোনা যাচ্ছে, ইভেন আইসিইউতে সুপারবাগ আক্রমণ হচ্ছে। তো এইগুলো কি প্রিভেন্ট করা সম্ভব? এই যে বললাম যে আসলে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল যে রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলা যে প্রপার হ্যান্ড হাইজিন, তারপর মাস্ক ইউজ, তারপরে হচ্ছে অন্যান্য পিপি যেমন হচ্ছে গাউন, গ্লাভস, তার থেকে বড় কথা হচ্ছে ভিজিটর রেস্ট্রিকশন। এটা আমরা আসলে পারি কিনা? এটা তো আমাদের পক্ষে আসলে খুব অসম্ভব ব্যাপার। মানে এখন একটা হাসপাতালে ধরেন আইসিইউতেও একটা পেশেন্ট আছে। ওই পেশেন্টের কোনো একটা পরীক্ষা করতে হবে। সেই পেশেন্টের নমুনা কে নিয়ে যাবে? রোগীর লোককেই আমার দরকার। কারণ রোগীর নমুনা নিয়ে যাওয়ার মতো এত লোকবল হয়তো আমার হাসপাতালে নেই। তো তখন ভিজিটর রেস্ট্রিকশন এর যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা করতে পারি না। ফলে যেটা হয়, ধরেন রোগীর ওই লোকটা বাইরে ঘুরছে, সে আবার রোগীর কাছে গেল। সেখান থেকে আ তার কাছ থেকে রোগীর কাছে রোগ জীবাণু যেতে পারে। রোগীর কাছ থেকে তার কাছে যেতে পারে। এই যে চেইন অফ ট্রান্সমিশন, এটা তো আমরা প্রিভেন্ট করতে পারি না আসলে। এখন তো মানে ভিজিটর রেস্ট্রিকশনের কথা বলছেন। একজন অ্যাটেন্ডেন্ট যদি রোগীর সঙ্গে থাকে, একজন তো থাকে না। ভিজিটর আসে না আরো ১০ জন। এটাই তো বললাম। এটা তো আরো ভয়ঙ্কর। আমাদের ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আমরা ফ্রুটস নিয়ে একটা রিসার্চ করেছিলাম যে ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে যত ফ্রুটস বিক্রি হয়, সেই ফ্রুটসগুলার আসলে কী অবস্থা? সেখানে রোগ জীবাণু আছে কিনা? তো কারণ হচ্ছে ধরেন ফ্রুটস নিয়ে হসপিটালে যাওয়ার পরে এই রোগীর থাকারই তো জায়গা নেই। সেখানে এটাকে ভালোভাবে ধুয়ে খাওয়াটা তো আরও ডিফিকাল্ট ব্যাপার। সো আমরা এরকম নিয়ে দেখলাম যে ফ্রুটসের গায়েও অনেক অর্গানিজম আছে যেগুলা দিয়ে রোগীর
রোগ হতে পারে এবং আপনি দেখবেন যে বিকালবেলায় আত্মীয়-স্বজন, বাসার ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ সবাই রোগীকে দেখতে যায়। এখন হাসপাতালে তো মানে রোগ জীবাণুর পরিমাণ আরও অনেক বেশি, তাই না? সেখানে গেলে ওই যে ছোট বাচ্চা গেল বা বৃদ্ধ মানুষ যারা যাচ্ছে তাদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা তো ওই রোগীর কাছ থেকেই আবার কোনো একটা রোগ জীবাণু নিয়ে চলে আসছে। দেখা যাবে সেই কিছুদিন পর অসুস্থ হয়ে যাচ্ছে, তাই না? তো এই ব্যাপারগুলো তো আসলে আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। এটা করা যাবে না। রোগীর সাথে আমরা সবসময় বলি যে একজন মানে খুব ভালো হয় যদি একজন থাকে যিনি একটু পড়ালেখা জানেন বা বুঝেন বা যিনি তার সব কাজকর্ম করতে পারবেন বা পরীক্ষা-নিরীক্ষা দিলে সেগুলো বুঝে আনা নেয়া করতে পারবেন। এরকম কেউ একজন থাকুক। সবার আসার দরকার নাই। কিন্তু এই সচেতনতা তো আমরা আসলে তৈরি করতে আসলে ওইভাবে পারিনি এখনো। তবে সচেতন হতে হবে। কিন্তু যেসব আইসিইউতে আসলে সুপারবাগ ছড়িয়ে পড়েছে কিংবা এখন বলা হচ্ছে যে মেডিকেল অর্গানিজমগুলো এমন হয়ে গেছে যে ওরা হচ্ছে প্লাস্টিক খেতে পারে। তো সেগুলো আসলে উপায় কি? মানে মানুষ কোন দিকে যাচ্ছে? মানব সভ্যতা কি মানে না, মানব ধ্বংস হওয়ার সভ্যতা তো দিকে বলা যাচ্ছে? হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট যেটা AMR, এটা নিয়েও আমরা কাজ করি। আমাদের ঢাকা মেডিকেল কলেজ AMR সার্ভিলেন্সের একটা সেন্টিনেল সাইট হিসাবে কাজ করছে এবং আমরা প্রতি বছর অ্যান্টিবায়োগ্রামও দেয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে অ্যান্টিবায়োগ্রাম হচ্ছে সারা বছরে আমার হাসপাতালের যে স্যাম্পলগুলো আমার কাছে আসে, এটাতে কোন ধরনের রোগ জীবাণু আসে এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল বা এখানে রেজিস্ট্যান্ট বা সেনসিটিভ এই ধরনের একটা চার্ট আর কি অ্যান্টিবায়োগ্রাম। তো এই অ্যান্টিবায়োগ্রাম দেখলে আসলে বোঝা যায় যে রেজিস্ট্যান্সের অবস্থা কী এবং WHO কিন্তু বলে যে এইরকম রেজিস্ট্যান্স প্যাটার্ন যদি চলতে থাকে তাহলে 2050 সালে গিয়ে প্রতি 3 সেকেন্ডে একজন মানুষ মারা যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য। তো এটা তো ভীষণ অ্যালার্মিং এবং এর থেকে বড় মহামারী আসলে কিছু আর তখন হবে না। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার তো আমাদের দেশে অনেক বেশি। যে কারণে আইসিইউতে বা বিভিন্ন জায়গায় রোগীদের হয়তো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি যে এই অর্গানিজমটা দিয়ে তার ইনফেকশন হয়েছে। কিন্তু অ্যান্টিবায়োটিকেও যেগুলা আমি দেখাচ্ছি সেগুলো হয়তো বাজারে আছে কিন্তু দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স হয়তো কাজ করছে না। তো এটা তো আসলে খুবই ভয়াবহ একটা আমি চিত্র। ইভেন দেখেছি আমার আশপাশের যারা মানুষ আছেন একটু বয়স হয়ে গেছেন তাদেরকে এরকম লিস্ট করে দিচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক তার শরীরে কোনো কাজ করবে না। হুম। তো তখন আসলে এমন একজন ব্যক্তি কি করবে এবং এগুলো কেন হয়? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো এখন হচ্ছে মানে হেলথ হেলথ সেক্টরের খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন। আবার এরকমও দেখেছি যে দেখেন ১ বছর আগে তার যে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতো ১ বছর পরে এসে সেই অ্যান্টিবায়োটিকগুলোও কাজ করছে না। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হয়? তাহলে তো এখন আমাদেরকে ওই দিকে যেতে হবে আসলে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার অনেকগুলা কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ব্যাকটেরিয়াকে আ ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক দেই, ওর নিজেও ও কিছু চেঞ্জ করে বেঁচে থাকার জন্য। এটা তো সবাই করে। মানে বেঁচে থাকার জন্য যে অ্যাডাপ্টেশন এটা তো সবার করার অধিকার রয়েছে। তো ব্যাকটেরিয়া খুবই স্মার্ট। মানে ওরা ব্যাকটেরিয়া কেন সব অর্গানিজম খুবই স্মার্ট। ওরাও চেষ্টা করে বেঁচে থাকার জন্য। তখন ওরা বিভিন্নভাবে চেঞ্জ হয়। এটাকে আমরা মিউটেশন বলতে পারি বা অনেক ধরনের চেঞ্জ এটাগুলা হয় যেগুলা ধরেন ও চেঞ্জ হয়ে এমন একটা কিছু তৈরি হলো যে আমার অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়ালস ওকে চিনতেই পারল না। ওকে তখন ধ্বংস করতে পারল না। অথবা ও এমন কিছু শরীর থেকে এমন কিছু এনজাইম বা এমন কিছু জিনিস রিলিজ করলো যেটা ওই ড্রাগটাকে ধ্বংস করে দিচ্ছে। অথবা ওর শরীরে ঢোকার পরেও বের করে দিচ্ছে কোনো একটা কিছু করে। এই যে ওদের যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোর জন্যই কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হচ্ছে এবং আপনি যত বেশি অ্যান্টিবায়োটিক ওকে দিবেন, ও তো তত বেশি প্রতিরোধী হয়ে উঠবে। ও তত বেশি চেঞ্জ হবে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে কিন্তু এবং আসলে সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক ছাড়া কি আর কোনো ওষুধ আছে? দিস ইজ দ্য পয়েন্ট। সংক্রমণ হওয়ার সময় ধরেন বাচ্চার সাধারণ বা কারো সাধারণ সর্দি কাশি হয়েছে। এখন আপনি ফার্মেসিতে গিয়েছেন। আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। হয়তো সেটা ব্যাকটেরিয়ার জন্য হয়নি বা আপনি জানেনই না যে কী ব্যাকটেরিয়ার জন্য হয়েছে। আপনাকে আন্দাজে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো। তাহলে কি হলো? এবং এই অ্যান্টিবায়োটিকগুলা কী করে? আমাদের শরীরে যেগুলো রোগ তৈরি করতে পারি, এরকম অর্গানিজমের বাহিরেও কিন্তু আমাদের শরীরে নরমাল ফ্লোরা নামে কিছু রোগ জীবাণু থাকে। এটা আমরা জানি যেগুলো আমাদের শরীরের জন্য দরকার। এবং সেটা স্কিন থেকে শুরু করে আমাদের যে ইন্টেস্টাইন বা আমাদের খাদ্যনালী সেই জায়গা পর্যন্ত আছে। এখন আপনি যখন এই ধরনের অ্যান্টিবায়োটিক খাবেন, হয়তো আপনার শরীরের মানে হয়তো সাধারণ ভাইরাল জ্বর ছিল বা ঠান্ডা লেগেছে, ঠান্ডা কাশি ছিল। এখন ভাইরাসের ক্ষেত্রে কিন্তু সাধারণত আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিই না। এটা এমনি ৫-৭ দিনে ভালো হয়ে যায়।
এখন না জেনে না বুঝে আন্দাজে যখন এই অ্যান্টিবায়োটিক খাওয়া হলো, ওইটা তো দেখা গেল যে ওই মানে রোগ তৈরিকারী ব্যাকটেরিয়াকে মারতে পারুক না পারুক, আমাদের যে ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরে আছে ওকে তো মেরে ফেলছে। তো ওকে যখন মেরে ফেলছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, তখন কি করছে, তখন এই যে রোগ তৈরিকারী যে ব্যাকটেরিয়া বা অর্গানিজম রয়েছে, তখন এগুলো আপার হ্যান্ড নিয়ে নেয়, ওরা আবার রোগ তৈরি করে। তো এই যে মিসইউজ এবং ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়ালস, অ্যান্টিফাঙ্গালও এরকম করে এখন ইউজ হচ্ছে। তো এটা হচ্ছে সব থেকে বড় দায়ী। এইটার দায় কার আসলে? দেখেন, ফার্মেসিতে গেলে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, এইটা আসলে আটকানোর দায় কার? এটা কে আটকাবে? এই দায় সবার। আমার অসুখ হয়েছে, আমি হয়তো আমার সেই ধরনের পয়সা নেই যে আমি একজন এমবিবিএস ডাক্তার দেখাবো, কিংবা এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়াও সবসময় সম্ভব হয় না, অত বেশি ডাক্তারও আমাদের নেই। গ্রামের একজন মানুষের সর্দি কাশি হয়েছে, মানে মাসখানেক ধরে তার কাশি হচ্ছে, অনেক বেশি কাশছে, সে কি করবে? সে এখন এই যে বললেন দায় কার, দায় আসলে সবার। এখন আপনি যদি চিন্তা করেন যে একজন ফার্মেসিওয়ালা বা নিজে যদি কেউ অ্যান্টিবায়োটিক কিনে, তাদের তো এই কাজটা আসলে করার কথা না। অ্যান্টিবায়োটিক বলাই হয় যে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারবেন না। কিন্তু এই যে এখন যে অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে যত্রতত্র, এইটা থামানোর এটা দরকার। আইন আছে, আইনটাকে প্রণয়ন করতে হবে, আইনটাকে মানতে হবে, মানার ব্যবস্থা করতে হবে, যেন কেউ যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি করতে না পারে এবং কেউ যেন প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক না খায়। ইভেন এরকমও হয়, আপনি জানেন যে ধরেন বাসায় কারো একজন আর এরকম জ্বর হয়েছে, তাকে সে অ্যান্টিবায়োটিক বা সে ডাক্তার দেখেই অ্যান্টিবায়োটিক খেয়েছে, হয়তো দেখা গেল যে এটা 5 দিন খাওয়ার কথা, 7 দিন খাওয়ার কথা, তার একটু ভালো লাগছে। অ্যান্টিবায়োটিকের তো একটা দাম রয়েছে, ওষুধ দাম দিয়ে ওষুধ কিনতে হয়। তো দেখা গেল একটু ভালো লেগেছে, 3 দিন বা 2 দিন খেয়ে সে বন্ধ করে দিল, প্রপার ডোজটা হলো না, তাহলে ওই অর্গানিজমটা পুরোপুরি কিল করা গেল না। ঠিক আছে, আবার দেখা গেল বন্ধ করার পর আবার সে ইনফেক্টেড হলো, বা তার কাছ থেকে তার আত্মীয় স্বজন বা ঘরের মানুষ অন্যরা ইনফেক্টেড হলো। আবার তারা যখন ইনফেক্টেড হলো, তখন দেখা গেল সে তার যে লেফট ওভার ওষুধ রয়েছে ওটা সে খাচ্ছে। মানে খুবই মিসইউজ। ডোজ যদি আমরা ঠিকমতো মেনটেন করতে পারি, ডিউরেশন যদি মেনটেন করতে না পারি, সেটাও কিন্তু ওটার কজ। ঠিক আছে, তারপরে ধরেন এই যে অ্যান্টিবায়োটিকগুলা যে আমরা কিনছি এবং বিক্রি করছি, এবং এটা এটা তো যত্রতত্র পড়ে আছে, এটার ডেট আছে কি না, কীরকম, মানে একটা খুবই মিসইউজ একটা অবস্থা। আর তার থেকে বড় কথা, এটা তো শুধু মানুষের কথা বললাম, আমরা পোলট্রি খাচ্ছি, আমরা মাছ খাচ্ছি, তারপরে আমরা যে শাকসবজি খাচ্ছি, এই প্রত্যেকটা সেক্টরেই কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। আপনি শুনবেন, এটা আরও ভয়ঙ্কর। কেন হচ্ছে? হিউম্যান সেক্টরে যত অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, তার থেকে বেশি নন হিউম্যান সেক্টরে, মানে এনভায়রনমেন্টাল হেলথ এবং এনিম্যাল হেলথ। কেন হচ্ছে আমি বলি, ধরেন পোলট্রি, মুরগি বা গবাদি পশু, তাই না, তাদেরও তো রোগ হয়। এখন রোগ হলে তো এদেরকে বিক্রি করা যাবে না, তো রোগ হওয়ার আগেই প্রোফাইলেক্সিস হিসাবে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে এদেরকে। ঠিক আছে, এই এবং অ্যান্টিবায়োটিকটা কোথা থেকে আসছে তাদের হাতে? মানে এইটা কেন আসছে? এটা তো বাজারেই পাওয়া যাচ্ছে। যাচ্ছে না কেন? এটা বাজারে কেন পাওয়া যাচ্ছে? সেই প্রশ্নের উত্তর তো আসলে আমি দিতে পারবো না, বাজারে কেন পাওয়া যাচ্ছে। তো এই যে ওনারা যে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, যা লাগছে তার থেকে বেশি খাওয়াচ্ছেন, খাওয়ানোর পরে এই যে এই পোলট্রি বা গবাদি পশু, এদের শরীরে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন রয়ে যাচ্ছে যে অর্গানিজমগুলোর, এগুলো আবার তখন দেখা যাচ্ছে এদেরকে যদি ঠিকমতো ধরেন মাংস বা শাকসবজি ঠিকমতো আমরা পরিমিত তাপমাত্রায় রান্না না করে খাই, তখন দেখা যায় যে এগুলা আবার আমাদের শরীরে চলে আসে। অ্যান্টিবায়োটিক কি রান্না করলে? না, অ্যান্টিবায়োটিক রান্না করলে না। এই ধরেন যে রোগ জীবাণুগুলো ধরেন মুরগির শরীরে বা আছে, এগুলো যদি ঠিকমতো প্রপার তাপমাত্রায় আমরা রান্না না করি, যে তাপমাত্রা এটা ধ্বংস হতে পারে। ঠিক আছে, যেমন ধরেন আপনি যদি কাবাবের কথা চিন্তা করেন বা স্টিমড খাবার যদি চিন্তা করেন, এখানে তো ওরকম টেম্পারেচার আসলে থাকে না, তখন তো লো টেম্পারেচারে এগুলো রান্না হয়। লো টেম্পারেচারে যখন রান্না হয়, তখন কিন্তু সব অর্গানিজম মারা যায় না। কিন্তু খাবারের পুষ্টিগুণ কি হাই টেম্পারেচারে থাকে? না, একটা যে টেম্পারেচারে আপনার, এগুলো তো প্রোটিন আমরা যেগুলো বলি সোর্স অফ প্রোটিন, এগুলোকে তো আপনাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করতেই হবে, তার সেটাকে সেখানে থাকে। তবে রান্নার তো টাইম আছে, রান্নার ডিউরেশন আছে, টেম্পারেচার আছে, অতটুকু আপনাকে করতেই হবে। আমি যেটা করি,
আমি পছন্দ করি শাকসবজি একটু কাঁচা কাঁচা খেতে। হুম, তো হুম। আপনি বলছেন শাকসবজিতেও যদি অ্যান্টিবায়োটিক থাকে, সেক্ষেত্রে শাকসবজিতে অ্যান্টিবায়োটিক বলতে এখানে যে ধরেন যে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ইউজ করছে বা তার থেকে বড় কথা যে ধরেন এখানে তো মানে এই যে পোলট্রি তারপরে হচ্ছে গবাদি পশু এগুলা যে আমরা এগুলার এক্সক্রিটা কোথায় গিয়ে পড়ছে এই আমাদের বিভিন্ন জায়গায় শাকসবজি হচ্ছে এইসব জায়গাতে দিচ্ছে তাই না? তো এখানে যদি অর্গানিজম থাকে সেগুলা এগুলার গায়ে লেগে থাকছে বিভিন্নভাবে মানে এটা একটা ট্রান্সমিশন সাইকেল আপনি বলতে পারেন যে আমি সবার এরকম রিপোর্টও পড়েছি যে হসপিটালের জীবাণুগুলো যত্রতত্র ফেলা হচ্ছে এবং সেগুলোকে প্রপারলি আসলে ফেলা হচ্ছে না বা প্রপারলি মেনটেনেন্স করা হচ্ছে না, সেইগুলো আসলে আমাদের নদীতে ছড়িয়ে যাচ্ছে। সেটাও হতে পারে যদি ধরেন এখন হাসপাতালে সেচ যারা দিচ্ছে কৃষিতে, হুম, হুম। তারা তো নদী থেকেই পানি নিচ্ছে। তো এটা আসলে বন্ধের উপায় কি? মানে আমরা বাঁচবো কিভাবে? বন্ধের উপায় হচ্ছে এটি তো আসল প্রশ্ন এটাই যে আমরা বাঁচবো কিভাবে বাঁচতে হলে এই যে চিন্তাটা যে আমি বাঁচবো কিভাবে এই চিন্তাটা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে আসতো এবং প্রত্যেকটা মানুষ সে যদি তার যেটা কাজ সেটা ঠিকঠাক মতো করতো তাহলে আর এই প্রশ্ন আসলে আসতো না। কেন বলি যে এই যে বললেন যে হাসপাতালের যে এই যে বর্জ্যগুলা তাই না বর্জ্যগুলা যদি ঠিক মতো এগুলাকে যদি ট্রিটমেন্ট করে ঠিক জায়গায় ফেলা না হয় তাহলে তো আসলে মুশকিল তাই না? তাহলে তো এগুলো ছড়িয়ে পড়বে। ধরেন বাইরের খোলা ডাস্টবিনে যদি এটা ফেলে দেওয়া হয়, এখান থেকে এই সূচ বা সিরিঞ্জ যেটা বলি আমরা, এগুলাতে খোঁচা লাগতে পারে। এখান থেকে রোগ ব্যাধি হতে পারে, মানে জীবাণু ট্রান্সমিট হতে পারে। বৃষ্টির পানিতে সেগুলো বৃষ্টির ধুয়ে পানিতে ধুয়ে সেগুলা নদী নালাতে চলে যেতে পারে। অনেকভাবেই হতে পারে। তো ওই জায়গাটা তো ঠিকমতো কাজ করতে হবে। এখন ওই জায়গাটাতেও আসলে ঠিকমতো হয়তো কাজ করছে না। অথবা ধরেন একটা হাসপাতাল ক্লিন করার জন্য যে পরিমাণ ক্লিনার দরকার, ওই অত ক্লিনার হয়তো নাই। সে হয়তো একা এই লোড নিতে পারছে না। এরকম বিভিন্ন সমস্যা তো আছে বলেই আমরা আসলে এই সমস্যাগুলোর দিকে যাচ্ছি। এরই মধ্যে যেগুলো ছড়িয়ে পড়েছে সেগুলোকে আসলে কি করা যায়? সেগুলো করা যায় এই জন্যই তো ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল নিয়ে আমরা কাজ করি। প্রথম কথা হচ্ছে ছড়াতে দেয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে ছড়িয়ে পড়লে আসলে কি করব? ছড়িয়ে পড়লে আমাদেরকে এই যে বললাম যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক, গ্লাভস যেখানে যেটা দরকার আরকি। তারপর হ্যান্ড হাইজিন এই যে ধরেন আপনি রাস্তাঘাটে চললেন, বাসে উঠলেন, গাড়িতে উঠলেন, রিকশায় উঠলেন, সব জায়গায় উঠলেন, যেকোনো জায়গায় হাত দিলেন। আপনার আগে ওখানে কে গিয়েছে আপনি জানেন না। আপনি যে রিকশাটায় উঠবেন ওই রিকশায় আপনার আগে হয়তো একটা হাম হয়েছে এরকম একটা বাচ্চা উঠতে পারে বা ডায়রিয়ার একটা বাচ্চা উঠতে পারে। পারেন আপনি তো জানেন না। এখন আপনি তো খালি চোখে রোগ জীবাণু দেখছেন না। আপনি ওখানে হাত দিলেন, আপনি উঠলেন। এবং এই হাত দিয়ে হয়তো আপনি চোখ চুলকালেন, আপনি হয়তো মুখে হাত দিলেন কোনো কারণে। তাহলে কি হলো? এই অর্গানিজমটা আপনার মুখে চলে আসলো। তাই না? তারপরে ধরেন যে এই যে বললাম যে একটা হামের বাচ্চা যদি হাঁচি-কাশি দেয় বা কথা বলে, সেই বাতাসে সেই জায়গার বাতাসে হামের ভাইরাসটা ২ ঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারে। মানে আপনি তো জানেন না একটু আগে কে গিয়েছে এখান থেকে। আপনি মাইক্রোবায়োলজি ল্যাবে কাজ করেন। তো আ কোভিড যখন ছড়িয়ে পড়েছিল চীনের উহান থেকে হুম, হুম, হুম। ছড়িয়েছিল সারা বিশ্বেই। হুম। তো এরকমও কিন্তু অনেকে বলে থাকে যে চীনের উহানে হচ্ছে সবচেয়ে বড় মাইক্রোবায়োলজি ল্যাব আছে চীনের। হুম, হুম, তো ওখান থেকে আসলে এই জীবাণুগুলো ছড়িয়েছে। ইভেন এখনো একটা নতুন ভ্যারিয়েন্টের কথা বলছিলেন আপনি যেটা ছড়াচ্ছে। হুম, হুম। তো এটা কি আসলে ল্যাব থেকে ছড়াতে পারে এরকম কিছু? ল্যাব থেকে ছড়াতে পারে কখন? যদি ল্যাবে কালচার করা হয়। সেক্ষেত্রে হয়তো সেখান থেকে আমরাও যেমন কালচার যেমন করি এখন মেডিকেল অর্গানিজম ওয়েস্টের সাথে কিন্তু অনেক কিছু মেডিকেল ওয়েস্ট ছড়াচ্ছে, অনেক আমাদের কিন্তু সুপারবাগ ছড়াচ্ছে। নিয়ম আছে যে আমরা কিভাবে মেডিকেল ওয়েস্টগুলাকে কিভাবে ডিকন্টামিনেশন করে বা স্টেরিলাইজেশন করে আমরা সেটাকে হচ্ছে গিয়ে ডিসকার্ড করি। ঠিক আছে? আমরা যেমন এই যে বললাম যে আমরা কালচার করি অর্গানিজমগুলাকে। সেগুলাকে ডিসকার্ড করার আগে আমাদের প্রোটোকল রয়েছে আমরা কিভাবে কাজ করব। ঠিক আছে? এখন কেউ যদি ইনটেনশনালি সেটা না করে বা কোনোভাবে যদি সেটা না করা হয় তাহলে তো সেখান থেকে অর্গানিজম ছড়িয়ে পড়তেই পারে। তবে ওই যে বললাম সবাই যদি সবার কাজটা ঠিকঠাক মতো করে, যার স্টেরিলাইজেশন করার কথা, ডিকন্টামিনেশন করার কথা সে যদি প্রপার জিনিসটা দিয়ে ঠিকঠাক মতো করে তাহলে এটার রিস্ক কম। তবে যারা ল্যাবে কাজ করে ডেফিনিটলি তাদের তো কিছু মেজার নিতে হয় যেমন গ্লাভস পরা, মাস্ক পরা, ল্যাব গাউন পরা। এটা তো অবশ্যই। আবার ওই ড্রেসগুলো পরে ল্যাবের বাইরে না যাওয়া, মানে ল্যাবের আলাদা স্যান্ডেল থাকবে সেই স্যান্ডেল পরে বাইরে না যাওয়া বা যে কেউ ল্যাবে ঢুকে না যাওয়া, এগুলো তো আমাদেরকে আসলে প্রিকশন মেনটেন করতেই হয়। এখন সামনে আসলে আমাদের আর কি প্রিকশন মেনটেন করা যায়? আমরা এই পডকাস্ট আজকে এখানেই শেষ করতে চাই। যদি আপনার কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে শেষ করব আমরা থ্যাংক এখানে। ইউ। আসলে আ কি আসবে ভবিষ্যতে আমরা কিছু জানি না। আবার নতুন করে কোনো মহামারী আসবে কিনা, নতুন করে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাবে কিনা। যেমন হাম তো আসলে আমাদের দেশে এন্ডেমিক ভাইরাস। এন্ডেমিক ভাইরাস বলতে এটা সুপ্ত অবস্থাতে থাকে, অনেক জায়গাতেই থাকে। অনেকের শরীরেই হয়তো থাকে কিন্তু এটা ওরকমভাবে প্রাদুর্ভাবটা ঘটাতে পারে না। কিন্তু যখন সে
ওরকম এনভায়রনমেন্ট পায় তখন প্রাদুর্ভাব বেড়ে যায়। ঠিক আছে? তো এরকম অনেক অর্গানিজমও কিন্তু আছে, রোগ জীবাণু অনেক আছে। তো আমরা যদি সারা বছর সবসময় হাসপাতাল এবং বাড়িতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যদি আমরা এই বেসিক হেলথ কেয়ার রুলস যেটা, সেটা যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা এখান থেকে বেঁচে থাকতে পারবো, অনেকটাই বেঁচে থাকতে পারবো। কারণ আমাদের বেঁচে থাকাটাই তো একটা লড়াই। আমাদের জন্য যেমন লড়াই, এই যে রোগ জীবাণু যেটা বললাম যে ওরা অনেক স্মার্ট, ওরা আমাদের থেকেও স্মার্ট, ওদের জন্যও একটা লড়াই। ওরাও যেমন বেঁচে থাকতে চায়, আমরাও বেঁচে থাকতে চাই। তো এই যে লড়াই, যে যার জায়গায় টিকে থাকতে, তো আমরা যদি এই হ্যান্ড হাইজিন করি ঠিকঠাক মতো, যেভাবে বললাম আমি সব জায়গাটাতে, সেটা শুধু হসপিটালে যে সেটা না, হসপিটাল তার সাথে আমরা কমিউনিটিতেও যদি এটা করে থাকি, এরপরে মাস্ক ব্যবহার, ধরেন আমরা যখন হাসপাতালে গেলাম বা যেখানে অনেক বেশি ভিড়, সেখানে যদি আমরা মাস্ক ব্যবহার করি, শুধু কোভিড আসছে বা হাম আসছে এজন্য না, সারা বছরই, কারণ আমাদের শহরে তো অনেক বেশি ধুলাবালি, তাই না? তারপরে ধরেন লাস্ট কোশ্চেন ছিল রে, থাম্মানি এসব, এটা আমার মনে নেই, আমার ফোনটা সরিয়ে রাখলেই ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। কোথায় রাখবো? এখানে রাখি, সেইটা বলি। হুম, কোন পর্যন্ত আসছিলাম? এই যে আচ্ছা, আচ্ছা, স্বাস্থ্যবিধি। সংক্রমণ ও হুম, স্বাস্থ্যবিধি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো স্বাস্থ্যবিধি মেনে চলাটা আসলে কোনো মহামারী শুরু হলে বা কোনো রোগ জীবাণুর প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেলে যে এটা ঠিকঠাক মতো করতে হবে বা বাড়াতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা সবসময় মেনে চলতে হবে। এই যে আমাদের পার্সোনাল হাইজিন যেমন আমরা সবসময় খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি, এই ব্যাপারটাও সেরকম। যদি আমরা সেটা মেনে চলতে পারি, হ্যান্ড হাইজিন ঠিকঠাক মতো করি, বাসায়ও ধরেন, বাসায়ও আমরা যেকোনো একটা কাজ করার পরে হাতটা ধুইলাম, তারপরে বা কোথাও হাত দিয়ে আমরা, সবথেকে বড় অভ্যাস হচ্ছে যে হাত না ধুয়ে আমাদের চোখ, নাক, মুখে আমরা টি-জোন যেটা বলছি, এখানে আমরা হাত দিব না। কারণ এটা টিজন আমাদের কোনটা একটু দেখি আমি। ২ টা চোখ, নাক, হুম। মুখ। কারণ এখানে যে মিউকাস মেমব্রেনগুলো থাকে, এখান থেকেই হচ্ছে ভাইরাস এন্ট্রি করতে পারে। ঠিক আছে? ভাইরাস বা ব্যাকটেরিয়া। তো এই জিনিস, হাত ধোয়ার ব্যাপারে খুবই কেয়ারফুল হতে হবে। মাস্কের কথা তো বললাম যে মাস্ক যেখানে ঘনবসতিপূর্ণ বা লোকজন বেশি বা হসপিটালে যদি আমি যাই, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। রাস্তাঘাটেও পারলে ভালো, কারণ হচ্ছে ধুলাবালি অনেক বেশি থাকে আমাদের দেশে, রাস্তাঘাটগুলোতে বিশেষ করে। তারপরে হচ্ছে হসপিটালে যারা চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা যদি ঠিকঠাক মতো সবাই মাস্ক, গ্লাভস, অ্যাপ্রন এগুলো পরেন, এবং হাসপাতাল যদি রেগুলার ঠিকঠাক মতো ক্লিন করা হয়, ঠিক আছে? তো এইগুলা যদি আমরা সবসময়, বাসাবাড়িও যদি ঠিকঠাক মতো ক্লিন করি, আবার রাস্তাঘাটে আপনি দেখেন যে ডাস্টবিন, ওপেন ডাস্টবিন, এগুলো তো সোর্স অফ ইনফেকশন। সো প্রতিটা ক্ষেত্রেই যদি হাইজিন মেনটেন করা যায়, তাহলে আমরা অনেকখানি প্রিভেনশন নিয়ে আসলে চলতে পারবো বা অনেকখানি আসলে প্রতিরোধ করতে পারবো। থ্যাংক ইউ আলাপকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। থ্যাংক ইউ আলাপকেও আমাকে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আজকে ছিলেন ডাক্তার কাকলি হায়দার। সরি, হায়দার না, হালদার। হালদার, সরি। অসুবিধা নেই। থ্যাংক ইউ। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন ডাক্তার কাকলি হালদার। উনি ঢাকা মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক। আসলে এই পডকাস্টে আমরা যেহেতু নারীর জীবনের গল্প, জীবনের উত্থান পতন নিয়ে আলোচনা করি, তবে আজকের পডকাস্টটা একটু স্পেশাল, কারণ এই পডকাস্টে আমরা শুনেছি আসলে মানব সভ্যতার গল্প, বা মানুষ আসলে কিভাবে টিকে থাকবে, যেহেতু আমাদের দেশেই বলা যায় এবং আমাদের দেশেই বিভিন্ন হসপিটালেও সুপারবাগ ছড়িয়ে পড়েছে, এবং আজকের অতিথি কিন্তু একজন মাইক্রোবায়োলজি স্পেশালিস্ট। সো তার কাছ থেকে আসলে আমি এই বিষয়গুলোই জানার চেষ্টা করেছি। আমার মনে হয় আমার পাশাপাশি আপনারাও অনেক বেশি জানতে পারবেন, এবং কিভাবে আসলে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এই যে এখন যে ছড়িয়ে পড়ছে হাম, কিংবা নতুন একটি করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে, সেখান থেকেও আসলে কিছুটা হলেও প্রিভেনশন করতে পারবো, সেই বিষয়গুলোই কিন্তু তিনি জানালেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি সবাই আলাপের সঙ্গেই থাকুন, ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।